থিওরেম 1, এটা ওই ভাষ্যটা অ্যাকচুয়ালি শর্টকাটে বললে ন্যাচারাল এমবেডিং সেটাকে মিন করে। ন্যাচারাল এমবেডিং মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে তুমি যদি আইজোমেট্রিক আইজোমরফিজম দেখাইতে পারো, মনে করো এক্স আর ওয়াই দুইটা সেট আছে, তুমি এক্স থেকে ওয়াই তে একটা আইজোমরফিজম, যেটা আবার আইজোমেট্রিক আইজোমরফিজম যদি দেখানো যায়, তখন আমরা বলি এক্স হচ্ছে ওয়াই এর মধ্যে বা ওয়াই এর সাথে এমবেডেড, সংযুক্ত আর কি, লেগে থাকা বা গেঁথে থাকা, এরকম মিনিং আর কি। তো গত ক্লাসে যেমন পড়াইছিলাম তোমার কনজুগেট স্পেস, হ্যাঁ, তারপরে সেকেন্ড কনজুগেট স্পেস মানে যে ডুয়াল বাই ডুয়াল, ঠিক আছে। তো এই যে এন আর এন ডাবল স্টার মানে যেটা বাই ডুয়াল যেটা আছে আর কি, বা সেকেন্ড ডুয়াল স্পেস যেটা এন ডাবল স্টার, তো এন থেকে এন ডাবল স্টারে এরকম তোমার আইজোমেট্রিক আইজোমরফিজম অটোমেটিক মানে বাই ডিফল্ট একটা চলেই আসে। সেটা কি, এই যে আমরা থিওরেম পড়ার সময় বুঝবো, হ্যাঁ, যে এরকম একটা অটোমেটিক একটা রিলেশন চলে আসে। তো এই কারণে এই ব্যাপারটাকে ন্যাচারাল এমবেডিং বলা হয় আর কি, ঠিক আছে। তো খুব ভালো একটা কোয়েশ্চেন, বিশেষ করে ভাইবা বোর্ডে ধরার জন্য, যে ন্যাচারাল এমবেডিং কি জিনিস আর কি। তো থিওরেম 1 এর ভাষ্যটা আমরা আবার পড়ি। এখানে আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে n হচ্ছে একটা নর্ম লিনিয়ার স্পেস। এখন আমরা n এর ভিতরে যত ভেক্টর আছে, যাদের সাধারণ নাম আমরা x দিলাম, n এর ভিতরে যে কোনো ভেক্টর মানে প্রত্যেকটা ভেক্টর x এর জন্য আমরা একটা স্কেলার ভ্যালুড ফাংশন, ওই যে ক্যাপিটাল f অফ x, ওই যে নিচে x দেওয়া দেখতেছো, এইভাবে ডিফাইন করলাম। যে তার ডেফিনেশন সেট হবে এই যে এখানে তোমার ক্যাপিটাল f অফ x, এটার ভিতরে ইনপুট হিসেবে কাজ করবে তোমার প্রথম যেটা ফার্স্ট ডুয়াল স্পেস, সেখান থেকে যেই এগুলো আসবে ফাংশনালগুলো আসবে সেটাকে নিয়ে, মানে ফাংশনাল কাজ করবে ফাংশনাল নিয়ে, ব্যাপারটা এরকম। বুঝতে পারছো? মানে এখানে তিনটা স্পেস, কিন্তু একটা হচ্ছে n, একটা হচ্ছে n স্টার, আর একটা হচ্ছে গিয়ে n ডাবল স্টার। আমাদের মূল স্পেস n, সেটার ডুয়াল স্পেস n স্টার, n স্টারের ডুয়াল স্পেস আবার হচ্ছে গিয়ে তোমার n ডাবল স্টার, যেটা সবই তো নর্ম লিনিয়ার স্পেস। হ্যাঁ, সব নর্ম লিনিয়ার স্পেস, নর্ম ডিফাইন করা যাবে, এই কারণে নর্ম লিনিয়ার স্পেস হবে, সেটা অন্য ইস্যু। মানে বুঝো যে n স্টারে আসলে n স্টারটা একটি স্পেস, তার এলিমেন্ট গুলো কি, সেগুলো হচ্ছে এক এক ধরনের ফাংশনাল, ঠিক আছে। আবার n ডাবল স্টারও সেটার ভিতরে আবার আরেক ধরনের ফাংশনাল আছে। ফাংশনাল কোনগুলো, যেই সব ম্যাপিং বা ট্রান্সফরমেশন ভেক্টরকে সংখ্যায় রূপান্তর করবে, সেগুলো হচ্ছে কি ফাংশনাল বলি, ফাংশনাল স্কেলারে। তো এই যে আমরা এখানে ই করে নিছি যে এই যে আমাদের ক্যাপিটাল f অফ x, হ্যাঁ, এটা যে আমরা ডিফাইন করছি, এটাকে আমরা বলেই নিছি যে এটা হচ্ছে স্কেলার ভ্যালুড ফাংশন, মানে ফাংশনাল আর কি, ঠিক আছে। তো এটাকে কিভাবে ডিফাইন করলাম, যে এই ক্যাপিটাল f অফ x কাজ করবে কাদের নিয়ে, ওই ফার্স্ট ডুয়াল স্পেসের মধ্যে যে সব ফাংশনাল গুলো আছে তাদের মধ্যে, মানে ফাংশনাল কাজ করতেছে ফাংশনাল নিয়ে। আর রেজাল্ট কিভাবে হিসাব হবে, যে ফাংশনালটাকে সে ধরলো, হ্যাঁ, তার মধ্যে x বসাইলে যে ভ্যালুটা হয় সেটা যেহেতু একটা স্কেলার ভ্যালু, কারণ আমাদের এই যে স্মল f সেটাও কিন্তু একটা ফাংশনাল, সেটার মধ্যে যদি আমি x ইনপুট হিসেবে দেই, সেটাও কি তোমার একটা স্কেলার ভ্যালুই আসবে, ঠিক আছে। তা আমাদেরকে দেখাইতে হবে, প্রথম এখানে থিওরেমের দুইটা পার্ট আছে, আমরা এই যে f অফ x ডিফাইন করলাম বা চিন্তা করে নিলাম, এটা একটা কন্টিনিউয়াস লিনিয়ার ফাংশনাল হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা n থেকে n ডাবল স্টারে এরকম একটা ম্যাপিং সাই ডিফাইন করতে পারবো, যে সেটা প্রত্যেকটা n এর ভেক্টর x কে তার কারেসপন্ডিং ফাংশনাল f অফ x এ গিয়ে ব্যাক করবে, কারণ আমরা এই যে ধরে নিয়েছিলাম যে প্রত্যেকটা x এর জন্য আমরা একটা করে f অফ x ধরে নিয়েছিলাম। তো সেই এক এক ধরার মধ্য থেকেই আমি সাইটাকে ডিফাইন করলাম, যে সাই এর কাজ হবে ওকে ইনপুট x দিলে সে তার রিলেট করা n ডাবল স্টারে যেই ফাংশনালটা আছে তাকে ব্যাক করবে। কথা বুঝছো? তাহলে আমাদেরকে দেখাইতে হবে এই সাই ম্যাপিংটা, এটা একটা আইজোমেট্রিক আইজোমরফিজম হবে n থেকে n ডাবল স্টারে। তো আবার একটু পড়াশোনা জিজ্ঞেস করি, আইজোমেট্রি মানে কি বলছিলাম, মনে আছে কারো?
আইজোমেট্রি মানে কি বলছিলাম গত ক্লাস তো যারা ছিলাই না থাকলে ভিডিও দিয়ে দিচ্ছি দেখার কথা মনে আছে আইজোমেট্রি এগুলা স্যার গত ক্লাসে ভিডিও আপলোড এর আগের দিনের ক্লাসের ভিডিও স্যার দেওয়া, এটা গত দিনের না। গত দিনের ভিডিও দেওয়া হয় না না এখনো দেওয়া হয়নি স্যার, এর আগের দিনে যেটা পড়াইছিলেন সেটা দেওয়া। কি বলো দেখতে গত ক্লাসে আমি করতে পারি নাই, তো তারপর ভিডিও চেক করে দেখলাম যে এখন আপলোড হয় নাই, তাই আর। আচ্ছা ওটা আপলোড করছিলাম, আচ্ছা দেখি প্রবলেম হয়েছে কিনা দেখতে হবে। তো গত ক্লাস এসে নিলাম না তোমাদের ডিপার্টমেন্টে বসেই তো নিলাম ক্লাস। আচ্ছা এখন যে জিনিসটা হচ্ছে আর কি যে আইজোমেট্রি মানে হচ্ছে আইসো মানে সেম বা একই, আর মেট্রি মানে হচ্ছে দূরত্ব। তো আইজোমেট্রি এমন একটা ফাংশন যেটা দূরত্বের সূত্র মেইনটেইন করবে, মানে দুইটা এলিমেন্ট এদের মধ্যে যে দূরত্ব আছে এরা পরিবর্তন হওয়ার পরে তাদের ইমেজের মধ্যে দূরত্ব সেম থাকবে, এরকম ব্যাপার ঘটলে সেটাকে আইজোমেট্রি বলা হয়। বাকিরা শুনতেছ কি বললাম, বুঝতে পারছো? মানে যদি এমন হয় যে আমি এক্স আর ওয়াই দুইজনকে নিলাম, তাদের মধ্যে ডিফারেন্স কি এক্স মাইনাস ওয়াই ধরো, তো এফ অফ এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই এর উপর আমি এফ অ্যাপ্লাই করলাম, দেখলাম ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই এরকম আসলো। যদি এরকম ঘটনা ঘটে যে কোনো পেয়ার ওয়াইজ হয় তখন এই জাতীয় পরিবর্তনকে বলা হয় আইজোমেট্রি আর কি। আর আইজোমরফিজম কি বলছিলাম মনে আছে গত ক্লাস যারা করছো মনোযোগ দিয়ে? আইজোমরফিজমটা কি ছিল বলো কেউ একজন? স্যার এই ইনভার্স ইমেজ এরকম পড়ছিলাম যে দুইটা একটা ইনভার্স ইমেজ কন্টিনিউয়াস হবে এরকম, সেটা তো পরের কথা। একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি এরকম হয় যে সেটা এবং তার ইনভার্স যদি কন্টিনিউয়াস হয় রেসপেক্টিভলি, দুইটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটাকে বলবো আইসোমরফিজম, টপোলজিক্যাল আইসোমরফিজমের সংজ্ঞা যেটা বললাম। টপোলজিক্যাল আইসোমরফিজম তো ঠিক আছে, আমি তো এখানে ইন জেনারেল আইসোমরফিজম বলেছি আর কি। ওটা তো পড়ছিলাম যে 1 1 1 2 এরকম ছিল ওইটা। আচ্ছা তোমাদের কিছু জিজ্ঞেস করলে তোমরা ওই যে সেকেন্ডারি কথায় আগে চলে যাও, প্রাইমারি কথা বলো না। আইসোমরফিজম বুঝার আগে তোমাকে হোমোমরফিজম বুঝতে হবে, ঠিক আছে? গত ক্লাসে বলেছিলাম যে তোমরা আইসোমরফিজম হোমোমরফিজম ডেফিনেশনগুলো উইকিপিডিয়ার পেজে গিয়ে দেখলে একটু রিডিং করবা। ওখানে ডেফিনেশনের সাথে সাথে কিছু এক্সট্রা কথা লেখা থাকে যেগুলো বুঝতে খুব সহায়ক। বলছিলাম যে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপিং অথবা হচ্ছে গিয়ে তোমার ট্রান্সফরমেশন, আইসোমরফিজম হোমোমরফিজম এই দুটোটাই হচ্ছে গিয়ে তোমার স্ট্রাকচার প্রিজার্ভিং। একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম গত ক্লাসে তোমাদের। স্ট্রাকচার যেমন আবারও বলি, ম্যাট্রিক স্পেস যখন আমরা বলি সেখানে একটা স্ট্রাকচার থাকে কিভাবে ম্যাট্রিক ডিফাইন করা হয়, বা দূরত্ব দুইটা এলিমেন্টের দূরত্ব আমি কিভাবে মাপবো সেখানে একটা সূত্র বলা থাকে নাকি? জি স্যার। যখন আমরা গ্রুপের কথা বলি তো গ্রুপের স্ট্রাকচার একটা বাইনারি অপারেশনের উপরে দাঁড় করানো। যখন আমরা রিং এর কথা বলি তো রিং এর স্ট্রাকচার দুইটা বাইনারি অপারেশনের উপরে দাঁড় করানো। যখন আমরা ভেক্টর স্পেসের কথা বলি ভেক্টর স্পেসও দুই ধরনের অপারেশনের উপরে, এখানে আর বাইনারি বলতেছি না, দুই ধরনের অপারেশনের উপরে ভিত্তি করে দাঁড় করানো। যখন টপোলজিক্যাল স্পেসের বেলায় আসি, টপোলজিক্যাল স্পেস একটা ক্লাস অফ সাবসেট, হ্যাঁ, যেটাকে আমরা টপোলজি নাম দেই আর কি, তো সেই স্ট্রাকচারের উপর দাঁড় করানো। এই জিনিসগুলো বুঝছো? এই কথাগুলো বুঝে বলতেছি, বুঝতেছো কি বলছি? স্যার বুঝতেছি হালকা হালকা। এটা তো সরে সরে কফর মতো কথা যে আমরা যেসব মানে আলাদা আলাদা নাম দেই, এই নামের তো একটা ভিত্তি থাকে, স্ট্রাকচার থাকে, মানে কার উপর দাঁড়ায়। নর্ম স্পেস মানে কি, এখানে একটা এই স্পেসটা এটার একটা মানে স্ট্রাকচার হচ্ছে নর্ম, মানে ভেক্টরের মানে কতটুকু লম্বায় কিরকম সেটা মাপার একটা পদ্ধতি এখানে বলা থাকবে নাকি? জি স্যার। ম্যাট্রিক স্পেস মানে সেখানে দুইজনের মধ্যে দূরত্ব মাপার একটা পদ্ধতি বলা থাকবে নাকি?
জি ভেক্টর স্পেস মানে কি, সেখানে হচ্ছে তোমার দুইটা ভেক্টরের মধ্যে যোগ ডিফাইন করা থাকবে, স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ হলে কি ইফেক্ট হয় সেটা ডিফাইন করা থাকবে। ব্যাপারটা এরকম না, এগুলোকে জি স্ট্রাকচার বলা হয় আর কি। হ্যাঁ, জি স্যার এই যে অপারেশন বা এই যে সূত্র এবং সাথে যে কারেসপন্ডিং রুলগুলো আছে এগুলোকে সম্মিলিতভাবে বলা হয় স্ট্রাকচার। কথা জি বুঝছো? কথা জি বুঝছো? স্যার যখন আমরা ম্যাট্রিক, এখন বুঝছি স্যার। তো আমরা যখন ম্যাট্রিক স্পেস বলি তার মানে এখানে তোমার ম্যাট্রিক কিভাবে, ম্যাট্রিক মানে দূরত্ব, সহজ কথায় যে দূরত্ব কিভাবে হিসাব করব সেটার একটা সূত্র ফর্মুলা বলা থাকে, তাই না? এখন জি এই ফর্মুলাটা যে আসলে ম্যাট্রিকের ফর্মুলা সেটা আবার নিশ্চয়তা দেওয়ার জন্য তিনটা বা চারটা রুল লাগে, যে নন নেগেটিভ হবে, জিরো মানে ওই যে তারপরে জিরো চেয়ে বড় হবে ছিল হ্যাঁ, একটা তারপরে নন নেগেটিভ। ওই যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে যে ওই কি বলে যে তোমার এক্স আর ওয়াই এর দূরত্ব আর ওয়াই এর এক্স এর দূরত্ব সেম হবে, ট্রায়াঙ্গুলার জি ইনইকুয়ালিটি স্যাটিসফাই করতে হবে, তাই না? জি স্যার। তো এই নিয়ম এবং সাথের রুল মানে এই যে অপারেশন বলো বা নিয়ম বলো এগুলো স্কিম বলে, অন্য ভাষায় স্কিম, যে আমি দূরত্ব কিভাবে নির্ণয় করবো সেটার একটা স্কিম ঠিক করা থাকবে। হ্যাঁ, যখন তুমি ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিতে সে তোমাকে বিভিন্ন স্কিম দেখাবে যে স্যার আপনি যদি প্রতি বছর এত জমা করেন 30 বছর পর এত পাবেন, এটা হলো তাদের একটা স্কিম, মানে একটা নিয়ম বলে দেওয়া আছে নাকি। জি তো এই যে ম্যাট্রিক স্পেসের ম্যাট্রিক কিভাবে হিসাব করব সেই একটা সূত্র, প্লাস এই সূত্রটা কি কি কারণে ভ্যালিড হবে ইনভ্যালিড হবে, এই রুল, স্কিম এবং রুল এইগুলোকে সম্মিলিতভাবে বলা হয় স্ট্রাকচার। কথা বুঝছো? জি স্যার। তো এরকম টপোলজিক্যাল স্পেসের স্ট্রাকচার হচ্ছে ওই যে ক্লাস অফ সাবসেট ডিফাইন করার সময় তোমরা পড়ছো, হ্যাঁ, যে একটা সেট, সেই সেটের আবার কি ক্লাস অফ সাবসেট, সেই ক্লাস অফ সাবসেট এর মধ্যে যারা আছে তারা যদি নির্দিষ্ট কিছু রুল স্যাটিসফাই করে, যেমন ইউনিয়ন করলে তার মধ্যে বিলং করবে, ইন্টারসেকশন করলে তার মধ্যে বিলং করবে, ফাঁকা সেট থাকতে হবে, নিজে থাকতে হবে, এরকম রুলগুলো পড়ছো না? জি স্যার। হ্যাঁ, তো সেই ক্লাস অফ সাবসেট আর সাথে যে রিলেটেড রুলগুলো আছে এইটাকে সম্মিলিতভাবে বলতেছি আমরা টপোলজিক্যাল স্ট্রাকচার। তো একটা সেট এবং সাথে তার স্ট্রাকচার যখন থাকে তখন আমরা বলি টপোলজিক্যাল স্পেস। এরকম প্রত্যেকটা স্পেস বা রিং গ্রুপের বেলায় কথাটা একই, বুঝতে পারছো? তো জি স্যার। হোমোমরফিজম হচ্ছে যে একটা একই টাইপ জিনিস, মানে গ্রুপ থেকে গ্রুপ হতে পারে, রিং থেকে রিং এ হতে পারে, অথবা টপোলজিক্যাল স্পেস থেকে টপোলজিক্যাল স্পেস হতে পারে, ভেক্টর স্পেস থেকে ভেক্টর স্পেস হতে পারে, মানে কিন্তু সেম টাইপ হইতে হবে আর কি। তো একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে যদি আমি এমন একটা ম্যাপিং ডিফাইন করতে পারি যে ও যেই স্ট্রাকচারের উপর দাঁড় করানো আছে ম্যাপিং এ পরিবর্তন হওয়ার পর নতুন স্পেসের স্ট্রাকচার সে মেইনটেইন করে, তখন সেটাকে বলে হোমোমরফিজম। তোমরা হোমোমরফিজমের ডেফিনেশন গ্রুপ থিওরিতে পড়ছো, এরকম পড়ছো যে এক্স স্টার ওয়াই এটা সামনে অ্যাপ বসাইছো, এক্স স্টার ওয়াই এটা সামনে অ্যাপ বসাইছো, তারপর ইকুয়াল দিয়ে লিখছো এফ অফ এক্স ইনটু এফ অফ ওয়াই। এখানে স্টার আর ইনটু কিন্তু আলাদা আলাদা জিনিস, মনে পড়ে কিনা? গ্রুপ থিওরিতে পড়ছো তোমরা কি মনে পড়ে? হ্যাঁ, গ্রুপ হোমোমরফিজম মনে আছে যে কোন একটা ফাংশন মানে ম্যাপিং এফ কে আমরা গ্রুপ হোমোমরফিজম বলতে পারবো যদি এফ এক্স স্টার ওয়াই এরকম ছিল ইকুয়াল টু এফ অফ এক্স ইনটু এফ অফ ওয়াই, মানে দুই পাশের অপারেশন কিন্তু ভিন্ন ছিল, এই পাশে এক্স আর ওয়াই এর সাথে একরকম অপারেশন ছিল আর ওই পাশে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই এর সাথে আরেক রকম অপারেশন ছিল। এগুলো এই যে না বুঝে মুখস্থ করার ফল হচ্ছে এই যে ভুলে যাচ্ছ আর কি। কি বুঝা গেছে? জি স্যার। গত ক্লাসে উদাহরণ দিছিলাম, যেমন পজিটিভ নাম্বারের সংখ্যার সেট আর প্লাস আর রিয়েল নাম্বারের সেট আর, এই দুইটা হচ্ছে হোমোমরফিক, মানে তাদের মধ্যে হোমোমরফিজম ডিফাইন করা যায়। একটা উদাহরণও দিছিলাম, মানে একটা ফাংশন ডিফাইন করা যায় এই কারণে তারা হোমোমরফিজম হয়। উদাহরণটা যারা অন্যরা পড়ছো এই মনে আছে নিশ্চয়ই, গত ক্লাসে বলেছিলাম। দেখো যে আর প্লাস যেটা হচ্ছে রিয়েল নাম্বারের মানে পজিটিভ রিয়েল নাম্বারের সেট আর প্লাস, হ্যাঁ, সেটা একটা গ্রুপ যদি সেই অপারেশনকে আমরা গুণের উপরে স্ট্রাকচার দাঁড় করাই। এই কথাটা ক্লিয়ার কিনা? মানে আমরা যে পজিটিভ নাম্বারের সেটটা নিলাম, পজিটিভ রিয়েল নাম্বারের সেটটা নিলাম, সেটা একটা গ্রুপ হবে যদি সেই গ্রুপ অপারেশনকে আমরা
নরমাল গুণ, যেটা স্বাভাবিক গুণ হিসেবে আমরা ইউজ করি, সেটাকে ধার্য করি, তাহলে সেটা একটা গ্রুপ হবে। এই কথা কারো কনফিউশন আছে? না স্যার। আবার রিয়েল নাম্বারের সেট, এদের মধ্যে যদি আমি একটা বাইনারি অপারেশন যোগ দেই, তাহলে রিয়েল নাম্বারের সেট একটা গ্রুপ হবে। কথা ক্লিয়ার? এডিশন আর মাল্টিপ্লিকেশন, জি স্যার। এখানে আবার দুইটা গুলায়ও না, গ্রুপের মধ্যে একটাই অপারেশন থাকবে। আমি বলতেছি যখন আমি আর প্লাস এর কথা বলতেছি, হ্যাঁ, জি তখন আমি অপারেশনকে ডিফাইন করে দিলাম গুণ হিসেবে। জি তো এই গুণ হিসেবে ইনভার্স থাকবে, এটা থাকবে, ওইটা থাকবে, আইডেন্টি এলিমেন্ট হাবিজাবি আছে, সব ডিফাইন করা যাবে, সেটা অন্য ইস্যু। আমি বলতেছি যে এখানে গ্রুপ কিন্তু দুইটা। আমি যখন আর প্লাস এর কথা বলতেছি তখন গ্রুপ অপারেশন হচ্ছে গুণ, আর যখন আর এর কথা বলতেছি তখন অপারেশন হচ্ছে প্লাস। কথা জি। বুঝছো? জগৎ জি, কিন্তু স্যার। আলাদা। তোমার কাছে মনে হতে পারে আর প্লাস তো আর এরই জিনিস, কিন্তু এখানে যেহেতু অপারেশন আলাদা, জগৎও আলাদা। জি স্যার। ঠিক আছে, গ্রুপ আলাদা। এখন আমরা আর প্লাস থেকে আর এ যাওয়ার জন্য একটা ফাংশন ডিফাইন করলাম, ln মানে ন্যাচারাল লগারিদম। ln x মানে f of x ইকুয়াল টু মানে ln x, যেটা আমরা ln x দ্বারা একটা ফাংশন ডিফাইন। এখন দেখো, তাহলে পজিটিভ নাম্বার থেকে আমরা রিয়েল নাম্বারে ব্যাক পাবো না এই ফাংশনের মাধ্যমে? আমরা যদি একটা পজিটিভ নাম্বার ln মানে যে ln এর মধ্যে নেই, ln x নেই, সেটা কি একটা বাস্তব সংখ্যা হবে না? প্লাস হতে পারে, জিরো হতে পারে, মাইনাস হতে পারে, মূলত হতে পারে, অমূলত হতে পারে। হুম, জি স্যার, হতে পারে। কি কথা বুঝছো? নেগেটিভ হওয়ার চান্স তো নাই স্যার, সব কেন পজিটিভ। কেন নেগেটিভ হওয়ার চান্স নাই? আমি লন 0.5 দিলাম, দেন রেজাল্ট ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ জি আসবে না? জি জি জি। কি কথা বুঝছো? তাহলে এখন স্যার। আমরা যে এই লন ফাংশনটা ln ফাংশন ডিফাইন করলাম, এটা r প্লাস থেকে r এ কনভার্ট করতেছে নাকি? তো এটা কিন্তু একটা হোমোমরফিজমের একটা উদাহরণ। কিভাবে? আগেই বলছি যে r প্লাস এর মধ্যে বাইনারি অপারেশন কি? r স্যার প্লাস মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, গুণ, আর r এর মধ্যে প্লাস। প্লাস। তাহলে এখন দেখো, তুমি আর প্লাস থেকে দুইটা এলিমেন্ট চুজ করো, ধরো এক্স আর ওয়াই। তাহলে এদের মধ্যে তুমি যখন মিল করবা তখন কোন অপারেশন নিতে হবে তোমাকে? মাল্টিপ্লিকেশন স্যার। মাল্টিপ্লিকেশন। তাহলে এক্স ইন্টু ওয়াই। ওকে, জি। এখন এক্স ইন্টু ওয়াই, এটার উপরে তুমি এখন লন অ্যাপ্লাই করো, রেজাল্ট কি হবে? লন ইনটু লনের ভিতরে স্যার এক্স এর বের তুমি জানি না রেজাল্ট। আরে সূত্র, লনের সূত্র কি? লন হ্যাঁ, লন এক্স প্লাস লন ওয়াই স্যার, প্লাস যেহেতু মাল্টিপ্লিকেশন এখন প্লাস। দেখো, এখন চিন্তা করে দেখো, তো লন এক্স প্লাস লন লন ওয়াই, ওয়াই, তাই না? তো জি। এখন এই যে লন এক্সটা একটা রিয়েল নাম্বার না? জি লন ওয়াই একটা রিয়েল নাম্বার না? জি স্যার। তা লন এক্স কার ইমেজ? এক্স এর ইমেজ। জি, আর লন ওয়াই হচ্ছে কার ইমেজ? ওয়াই এর। ওয়াই এর ইমেজ। তাহলে ইমেজ হওয়ার আগে যখন তারা প্রি ইমেজ ছিল, তখন তাদের মধ্যে গুণ কি ছিল, মানে সম্পর্ক কি ছিল? গুণের। গুণের। যখন তারা ইমেজ হয়ে গেল, মানে পরিবর্তন হয়ে গেল, তখন তাদের মধ্যে সম্পর্ক কিসের হয়ে গেল? মানে প্লাসের। প্লাসের। তাহলে যার যার জগতে তার তার স্ট্রাকচার মেইনটেইন আছে কিনা খেয়াল করে দেখো। হ্যাঁ, মেইনটেইন আছে। কথা বুঝছো? জি স্যার। তাহলে জি। তাহলে এই যে লন ফাংশনটা আর প্লাস থেকে আর এ একটা হোমোমরফিজম। কথা ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। কথা বুঝতে পারছো সবাই? জি 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 স্যার। আচ্ছা, তাহলে হোমোমরফিজম বাকি সবার ক্লিয়ার, বুঝতে পারছো? বাকিরা কি বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমি যে উদাহরণটা দিলাম, আমি বলতে চাই এটা শুধু হোমোমরফিজম না, এটা আইজোমরফিজমও হয়। আইজোমরফিজম তাহলে আমি বলতে স্যার আইজোমরফিজম কেমনে হয়? আইজোমরফিজম বলছিলাম দুই সাইড থেকে যদি হোমোমরফিজম দেখানো যায় তখন এটা হয় আইজোমরফিজম। ব্যাপারটা কেমন? এই যে একটু আগে বললাম যে আর প্লাস থেকে আমরা আরে যাচ্ছিলাম কি দিয়ে? লন দিয়ে, তাই না? ln দিয়ে। এখন এই ln এর ইনভার্স ফাংশন কি? এক্সপোনেনশিয়াল ফাংশন না? জি স্যার। তা এ টু দি পাওয়ার। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশনের বেলায় কি হয় খেয়াল করো, যে আমরা আর থেকে আর প্লাসে ব্যাক যাইতে পারি। কিভাবে? আমরা এখন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল এইভাবে হিসাব করে আমরা তখন কি করতে পারবো, যে যে কোনো রিয়েল নাম্বার থেকে পজিটিভ নাম্বারে, পজিটিভ রিয়েল নাম্বারে ব্যাক করতে পারবো। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, তার মানে বলতে চাচ্ছি যে আমরা যেমন দেখাইলাম যে আর প্লাস থেকে আর এ যাওয়ার জন্য হোমোমরফিজম পাওয়া যায় লন ফাংশন দিয়ে, ln ফাংশন দিয়ে, ঠিক বিপরীত ক্রমে
আমরা আর থেকে এক্সপোনেনশিয়াল ফাংশনের মাধ্যমে আর প্লাসে ব্যাক যাইতে পারবো। যেহেতু ইনভার্স সেই জন্য। হ্যাঁ, ইনভার্স এখানে এক্সিস্ট করে, এই জন্য সবসময় সব ফাংশন ইনভার্স থাকে না, এটাও জানো নিশ্চয়ই। জি 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 স্যার। তাহলে যদি এমন কোনো হোমোমরফিজম হয় যা তার ইনভার্সটা সেটাও হোমোমরফিজম, যে তার ইনভার্সটা হোমোমরফিজম হয়, তাহলে সেই হোমোমরফিজমকে বলে আইজোমরফিজম। কথা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে যে ln ফাংশন বলো বা e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন বলো, এরা আইজোমরফিজম। আর জি প্লাস স্যার থেকে আরে অথবা আর থেকে আর প্লাসে যাওয়া যায়। কথা বুঝছো? জি স্যার। তা আইজোমরফিজম হোমোমরফিজম ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তো এখন যেটা এখানে বলতেছে যে আমরা এই যে x থেকে f of x এ যাওয়ার জন্য সাই ফাংশন ডিফাইন করলাম। সাই ফাংশনের কাজই হচ্ছে আমাদের নর্ম লিনিয়ার স্পেস x থেকে একটা ভেক্টর নিয়ে তার সাথে কারটাকেই এটা একটা আইজোমেট্রিক আইজোমরফিজম হবে সেটা আমাদেরকে দেখাইতে হবে, এবং এটা দেখাইতে পারলেই এই ব্যাপারটাই হচ্ছে ন্যাচারাল এমবেডিং আর কি। ওকে, তো প্রথমে আমরা তো বলতেছিলাম যে আমরা যদি n থেকে n ডাবল স্টারে এরকম একটা সাই ফাংশন ডিফাইন করি যেটার কাজ হবে x কে তার কারেসপন্ডিং ফাংশনাল যেটা ছিল n ডাবল স্টারে f of x এ কনভার্ট করে, তাহলে এটা একটা আইজোমেট্রিক আইজোমরফিজম হবে। এটা দেখাইতে পারলে আমাদের হয়ে যাবে কাজ। তো দুইটা পার্ট, প্রথমে দেখাইতে হবে আমরা ক্যাপিটাল f of x যে ফাংশনাল n ডাবল স্টারে ডিফাইন করেছি এটা তোমার ফাংশনাল হবে, কন্টিনিউয়াস হবে, লিনিয়ার হবে, সবই দেখাইতে হবে। আবার সাথে দেখাইতে হবে যে এরকম একটা n থেকে n ডাবল স্টারে এরকম একটা আইজোমেট্রিক আইজোমরফিজম ম্যাপিং সাই আছে। তো সাই এখানে এমনি নাম দেওয়া, অন্য নাম দিতে পারো, কোনো সমস্যা নাই, এগুলো তো ক্যারেক্টার বুঝোই, এক এক জায়গায় এক এক ক্যারেক্টার ইউজ করে। তো ওই যে ন্যাচারাল এমবেডিং এর যে ব্যাপারটা বলতেছিলাম, যদি আমরা এরকম n থেকে n ডাবল স্টারে যাওয়ার জন্য ফাংশনাল নেই, আবার n স্টার থেকে n ডাবল স্টারে যাওয়ার জন্য আবার ফাংশনাল নেই, তাহলে n স্টার n ডাবল স্টার এগুলো যেমন তোমার হচ্ছে নর্ম লিনিয়ার স্পেস হয়। এখন এই n থেকে n ডাবল স্টারে একটা আইজোমরফিজম আছে, আইজোমেট্রিক আইজোমরফিজম আছে, এবং এই ব্যাপারটাকে ন্যাচারাল এমবেডিং বলে, যে অটোমেটিক একটা আইজোমরফিজম চলেই আসে। মানে ন্যাচারাল মানে কি, যে বাই ডিফল্ট অটোমেটিক কোনো কিছু করা ছাড়াই চলে আসে, মানে n থেকে n ডাবল স্টারে বাই ডিফল্ট একটা আইজোমেট্রিক আইজোমরফিজম চলে আসে। এই ব্যাপারটা কি বলতেছে ন্যাচারাল এমবেডিং। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি যারা শুনতেছো? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের প্রমাণের প্রথম পার্ট সেটা হচ্ছে ক্যাপিটাল f of x নিয়ে, আর দ্বিতীয় পার্ট হচ্ছে সাই নিয়ে। তো আমাদেরকে প্রথমে আমরা এই যে যেটা ডেফিনেশন দেওয়া আছে সেটা আবার আমরা রিকল করে নিলাম, যে ক্যাপিটাল f of x যেই ফাংশনালটা ছিল সেটা আবার কাজ করবে আরেকটা ফাংশনাল f এর উপরে, এবং তার ডেফিনেশন হবে সে রেজাল্ট দিবে f of x ইকুয়াল টু, মানে ওই যে f of x দিয়ে যে রেজাল্ট আছে সেটাই তার ভ্যালু হিসেবে সে কাজ করবে আর কি। তো আমরা ধরো n স্টার থেকে, মানে ফার্স্ট ডুয়াল স্টার থেকে দুইটা ফাংশনাল চুজ করলাম, একটা f আর একটা g। তো f of x যেহেতু এটা একটা স্কেলার ভ্যালুড ফাংশন, মানে নিজে একটা ফাংশনাল, তাহলে যেহেতু ক্যাপিটাল f of x ফাইনালি ক্যালকুলেট করার পরে একটা ভ্যালুই দিবে, স্কেলার ভ্যালুই দিবে, তো সেই সেন্সে আমরা এটাকে বলতে পারি যে f of x, এই যে f of x যে জিনিসটা আছে এটা একটা ফাংশনাল হবে n স্টারের। ঠিক আছে, এটা n স্টারের উপরে, মানে n স্টারের না, সরি, n স্টারের উপরে কাজ করার উপযোগী একটা ফাংশনাল হবে এই ক্যাপিটাল f of x। সেটা নতুন করে বলার কিছু নাই, কারণ আমাদের এখানে যেটা বলে, এই যে স্কেলার ভ্যালু ফাংশন আমি বলেই দিছিলাম, সেখান থেকে ওটা মানেই হচ্ছে ফাংশনাল, ফাংশনাল মানে স্কেলার ভ্যালুর ফাংশন। সো তো ফাংশনালের ব্যাপারটা গেল। এর পরের ব্যাপার আসে যে আমরা ফাংশনাল তো বুঝলাম, এখন সে লিনিয়ার কিনা। এখন লিনিয়ার বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, যেহেতু ক্যাপিটাল f of x কাজ করবে কি কাদের নিয়ে, যে অন্য একটা স্পেসের ফাংশনাল গুলোকে নিয়ে, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন নিলাম, যে cf প্লাস g, এটা একটা ফাংশনালের কম্বিনেশন নিলাম, সেই কম্বিনেশনের উপরে আবার ক্যাপিটাল f of x কাজ করতেছে।
তা আমরা যদি এইটাকে দেখাইতে পারি যে এইটা ইকুয়াল টু এইভাবে আসে, তখনই আমরা বলতে পারবো, মানে এই যে প্লাস এবং গুণের উপরে ডিস্ট্রিবিউটেবল যদি হয় তখনই সেটাকে লিনিয়ার ফাংশন আমরা বলি। তা এখন বাই ডেফিনেশন আমাদের দেওয়া ছিল যে এফ অফ এক্স কোনো একটা ফাংশনালের উপরে কাজ করা মানে, হ্যাঁ, যে ফাংশনালের উপর কাজ করতেছে তার এক্স এর ভ্যালু নিলে চলতেছে, এটা হচ্ছে ডেফিনেশন এই যেখানে দেওয়া আছে। এক্স যেই ফাংশনালের উপর কাজ করে তার রেজাল্ট দিবে সেই ফাংশনালের সাথে এক্স অপারেট হলে যা হয় সেটাই তার ভ্যালু। তাহলে সেই হিসেবে আমরা ডেফিনেশন সেট করলাম। এখন এইখানে যেহেতু জানো যে হচ্ছে দুইটা ফাংশনালের লিনিয়ার কম্বিনেশন আছে, তোমরা ক্যালকুলাসে পড়েছো যে দুইটা ফাংশন যোগ করে নতুন ফাংশন বানাইলে তাহলে তাদের আর্গুমেন্ট এরকম ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। তাহলে আমরা এরকম এক্স কে যার যার সাথে এরকম প্লাসের মধ্যে গুণের মধ্যে এরকম ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তা আবার যদি ব্যাক ডেফিনেশনে যাই তখন দেখতেছি এই অংশটা আসলে সি এফ অফ এক্স এফ এবং এফ অফ এক্স জি এইভাবে আসে আর কি। সো আমরা যেটা চাইতেছিলাম যে লিনিয়ার প্রপার্টি, তো দেখলাম যে সে লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে। একটা সোজা জিনিস, বেসিক বুঝতে খুব একটা তফাৎ হবে না, সিম্পল ক্যালকুলেশন। আশা করি এটা বুঝতে পারছো যে লিনিয়ারিটি প্রমাণটা আর কি। তো এরপরে এফ অফ এক্স এটাকে কন্টিনিউয়াস দেখাইতে হবে। কন্টিনিউয়াস হওয়ার আমরা এখন কোনো একটা ম্যাপিং বা ট্রান্সফরমেশনের নর্ম যখন হিসেব করি তখন কয়েকটা সূত্র আছে, তার মধ্যে একটা সূত্র হচ্ছে এরকম যে আমরা যদি তার ইমেজগুলার মানে ওই যে ইউনিট স্ফিয়ারের ভিতরে এবং বাউন্ডারিতে যেসব ভেক্টরগুলো আছে তাদের ইমেজ নেওয়ার পরে ম্যাক্সিমাম যেই ভ্যালুটা হবে সেটাই হচ্ছে সেই ম্যাপিং এর নর্ম। এটা চারটা ডেফিনেশনের মধ্যে একটা ছিল, মনে আছে তো? আমরা যে চারটা ডেফিনেশন পড়ছিলাম, অল্টারনেট, কোন একটা ম্যাপিং বা ফাংশনাল বা অপারেটরের নর্ম হিসাব করা, যে চারটা অল্টারনেট জি ডেফিনেশন স্যার, ছিল। চারটা ছিল। জি, এটা কিভাবে হিসাব হচ্ছে, এই যে এই জায়গায় কোন সব ভেক্টর নিতে হবে যারা ইউনিট স্ফিয়ারের বাউন্ডারি অথবা ভিতরে আছে, ঠিক আছে, তাদের ইমেজ নিতে হবে। সেই ইমেজগুলার ম্যাক্সিমাম নর্ম নিতে হবে। ইমেজের ম্যাক্সিমাম নর্ম নিলে যেটা হয় সেই ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে গিয়ে তোমার সেই অপারেটরের নর্ম হিসেবে আমরা ডিফাইন করে থাকি। তো এখন যেহেতু আমাদের এখানে নর্ম বের করতে হবে, আমাদের এই যে ফাংশনাল আছে একটা সেটার, তাহলে সেই ডেফিনেশন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে সুপ্রিমাম নিতে হবে কাদের, যে এই যে যেহেতু এটা একটা স্কেলার ভ্যালু তাহলে আমরা ওই নর্মের বদলে এখানে অ্যাবসলিউট ভ্যালু সাইন দিতে পারি, অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স এফ, যেখানে ইনপুট যা আছে সেটার নর্ম এক অথবা একের কম হইতে হবে। এই যে এখানে এই যে এক্স হচ্ছে এখানে ইনপুট ছিল, এই জায়গায় এক্স ইনপুট ছিল, তাহলে এক্স এর নর্ম এক অথবা একের ছোট হবে। আর এখানে ইনপুট হচ্ছে এফ, তাহলে এফ এর নর্ম এক অথবা একের ছোট হইতে হবে। তো এখন আবার আমরা আরেকটা ডেফিনেশন জানি, এই যে তিনটা নর্মের মধ্যে সম্পর্ক, একটা হচ্ছে এক্স ইনপুটের নর্ম, আরেকটা হচ্ছে ইমেজের নর্ম, আরেকটা হচ্ছে ফাংশনাল বা অপারেটরের নর্ম। এই তিন নর্মের মধ্যে সম্পর্ক কি ছিল, আরেকটা সূত্র ছিল, এইটা খেয়াল করে দেখো মনে আছে কিনা তোমাদের। ঠিক আছে, তাহলে ওই এই জিনিসটা যদি আবার অ্যাপ্লাই করি এই জায়গায়, আবার এখান থেকে এখানে হচ্ছে জাস্ট সিম্পল ফাংশনাল ডেফিনেশন যেটা আমাদের থিওরিতে দেওয়া ছিল থিওরেমের মধ্যে, সেটা এখানে অ্যাপ্লাই করলো যে এটা মানে হচ্ছে এই যে এফ অফ এক্স এর ভ্যালু যেটা আসবে সেটার অ্যাবসলিউট ভ্যালু নিলেই চলতেছে। তারপরে এখান থেকে আমরা এই সূত্রের সাহায্যে এটাকে বলতে পারি তাহলে এফ এর নর্ম ইনটু এক্স এর নর্ম দুইটা গুণ করলে যা হয় সেটা। আবার যেহেতু এই এফ এর ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে এক নর্মের, তার মানে এই পুরার জিনিসটা আসলে এক্স এর নর্ম থেকে ছোট আসবে, এটা আমরা বুঝলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট ফাইনালি এটা আসলো যে এফ অফ এক্স এর নর্ম লেস অর ইকুয়াল 1 ইনটু এক্স। তাহলে এই যে কে দিয়ে একটা ডেফিনেশন ছিল মনে আছে তো, এই যে এরকম এই ডেফিনেশনটা কে দিয়ে একটা ডেফিনেশন ছিল, যে বাউন্ডেড হওয়ার যে ডেফিনেশন মনে আছে জি না? স্যার, জি স্যার, ছিল এটা। এখানে কে এর মান হচ্ছে কি 1 আমাদের যা পাইলাম আর কি। এইটা প্রমাণ করতেছে যে আমাদের যে ফাংশনাল আমরা ধরেছি সেটা তো লিনিয়ার দেখায় আসলাম এবং সেটা বাউন্ডেড হবে, আর বাউন্ডেড হলে অটোমেটিক কি হবে, কন্টিনিউয়াস হবে। সেটা আলাদা করে দেখানোর কিছু নয়, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, বাউন্ডেড হলেই কন্টিনিউয়াস। তাহলে আমাদের প্রথম পার্ট সেটা প্রমাণ শেষ। মানে আমরা দেখাইতে চাইছি আমাদের যে এফ অফ এক্স আমরা ডেফিনেশন ধরে নিচ্ছি সেটা কন্টিনিউয়াস হবে, লিনিয়ার হবে, ফাংশনাল হবে। ফাংশনাল দেখানোর কিছু নাই, কারণ আমার বাই ডেফিনেশন আমি বলেই দিছি এটা স্কেলার ভ্যালু ফাংশন, তাহলে ফাংশনাল। তাহলে দুইটা জিনিস দেখাইতে হইছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। দুইটাই আমরা দেখাইলাম, এই যে লিনিয়ার দেখাইলাম, কন্টিনিউয়াস দেখাইলাম।
এবার দ্বিতীয় পার্টে এখন সাইয়ের প্রসঙ্গ আসতেছে, এই যে প্রত্যেকটা এক্স এর জন্য আমরা যদি একটা করে এফ অফ এক্স এভাবে রিলেট করতে পারি, ম্যাপিং দিয়ে দেখাতে পারি, তাহলে সেই ম্যাপিংটাই একটা আইজোমেট্রিক আইজোমরফিজম হবে, সেটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমরা আপাতত এই রেজাল্টটা পর্যন্ত আসছি। তাহলে এটা দেখানোর জন্য আমাদের আরো একটা ব্যাপার লাগবে, যে এফ অফ এক্স এর ভ্যালু, এই যে এফ অফ এক্স এর নর্ম এক্স এর নর্মের সমান দেখাইতে হবে। কেন দেখাইতে হবে? সেটার সাথে আইজোমেট্রির একটা সম্পর্ক আছে, কথা বুঝছো? কারণ এই যে এখান থেকে এই এই যে থিওরেমের একের এই জায়গাটায় একটু খেয়াল করতে হবে, এই যে এই জায়গাটায় আইজোমেট্রি হওয়ার একটা ডেফিনেশন ছিল, এই যে আমি বলছিলাম, এই যে খেয়াল করো, এই যে ন্যাচারাল এমবেডিং যে ডেফিনেশন, তার নিচে নিচে একটা জিনিস ছিল যে ইমেজ আর প্রি ইমেজ দুটোটা নর্ম যদি সেম হয় তখনই এই নর্ম প্রিজার্ভ করে বা ডিসটেন্স প্রিজার্ভ করে। এইটা হওয়া যেই কথা, এটা হওয়া একই কথা। এই জিনিসটা বুঝছো তো? গত ক্লাসে পড়াইছিলাম, বা এখন না বুঝে থাকলে এখন একটু খেয়াল করো। যদি কোনো একটা ম্যাপিং এমন হয় যে ইনপুটের নর্ম আর আউটপুটের নর্ম সেম হয়, তাহলে সেটাই তোমার ওই নর্মকে প্রিজার্ভ করে বা ডিসটেন্সকে প্রিজার্ভ করে। কথা বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। বুঝাইতে পারছি? জি স্যার। এই জন্য আমাদেরকে যদি দেখাইতে হয় যে এই যে আমরা থিওরেম 1 এ যেটা দাবি করতেছি যে সাই একটা আইজোমেট্রি হবে, তাহলে সাই এর নর্ম আর তার আউটপুট হচ্ছে এফ অফ এক্স, কারণ এক্সটা হচ্ছে ইনপুট নাকি। সাই এর নর্ম আর এফ অফ এক্স এর নর্ম কি হইতে হবে? সমান হইতে হবে, তাহলে আমি বলতে পারবো। তাহলে এটা আইজোমেট্রির মধ্যে আমি নিয়ে যেতে পারবো, ঠিক আছে? আর আইজোমরফিজম সেটার জন্য আবার ভিন্ন ভিন্ন জিনিস আনতে হবে। এই কারণে আমাকে একটা স্টেপে দেখাইতে হবে যে এফ অফ এক্স সেটাও আসলে নর্ম প্রিজার্ভিং, এটা দেখাইতে হবে। এখন আমরা ওই যে হানবানার থিওরেম পেজ নাম্বার 78 এ যেটা পড়ছিলাম, তার কয়েকটা করোলারি টাইপের থিওরেম ছিল বা কনসিকুয়েন্স ছিল। তার মধ্যে একটা কনসিকুয়েন্স, যদিও এটা আমরা ক্লাসে পড়াই নাই, তোমাদেরকে আবার রিকল করে, জাস্ট স্টেটমেন্ট এখানে দেওয়াই আছে। কি বলছে দেখো, যদি n যদি একটা নর্ম লিনিয়ার স্পেস হয় আর সেই নর্ম লিনিয়ার স্পেসে একটা নন জিরো ভেক্টর যদি x নট হয়, তাহলে তার ডুয়াল স্পেসের মধ্যে এমন কোন ফাংশনাল থাকবে যেটা কিনা ওই x নট কে পরিবর্তন করার পর তার নর্মে রেজাল্ট দিবে। নর্ম তো একটা স্কেলার ভ্যালু, তাই না? তাহলে বলতেছে কি যে প্রত্যেকটা নন জিরো ভেক্টর এক্স নট এর জন্য এরকম করে তার ডুয়াল স্পেসে একটা করে ফাংশনাল থাকবে, যার একটা প্রপার্টি হচ্ছে গিয়ে সে ওই ইনপুট ভেক্টরটাকে তার নর্মের সমান রেজাল্ট এটা থেকে দিবে, এবং সেই ফাংশনালের নিজের নর্ম আবার এক্স্যাক্টলি 1 হবে। এরকম একটা থিওরেম ছিল। জাস্ট থিওরেমের স্টেটমেন্টটা বুঝো যে প্রত্যেকটা এক্স এর বিপরীতে এরকম একটা করে ফাংশনাল থাকে, যে ফাংশনালটা তাকে কনভার্ট করার পরে রেজাল্ট দিবে তার নর্মে গিয়ে, ঠিক আছে? এবং তার নিজের নর্ম আবার 1 হবে, এরকম হইতে হবে। তাহলে এটা একটা থিওরেম যদি এখন আমরা ইউজ করি, ধরো আমরা এতক্ষণ যে এক্স এর কথা আলোচনা করতেছি, হ্যাঁ, সেই এক্স এর বিপরীতে ঠিক এই রুল অনুযায়ী একটা ফাংশনাল থাকার কথা এফ নট। তাহলে সেই এফ নটটাকে যদি এখন আমরা সেই আগের যে ফাংশনালটা ছিল, মানে এন্ড ডাবল স্টারের যে ফাংশনাল ছিল, তার মধ্যে ইনপুট নেই, তাহলে ইনপুট নিলে সেটা দেখা যাবে যে এই এফ নট এক্স এর ভ্যালুতে আসবে। তার মানে আমরা যেটা আবার বললাম যে এফ নট এর কাজই তো হলো সে তার ইনপুটের নর্মে গিয়ে রেজাল্ট দিবে। তার মানে এই জায়গার ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, এই যে এফ অফ এক্স আসতেছে, তার মানে এফ অফ এক্স এটার উপরে যদি আমরা এই ফাংশনালকে অপারেট করি, রেজাল্ট হবে এক্স এর ভ্যালুর সাপেক্ষে। এটার জন্য এরকম কোনো এফ নট সবসময় কাউকে না কাউকে এরকম একটা এফ নট খুঁজে পাওয়া যাবেই যাবে, যেখানে কিনা আবার এফ নট এর নর্ম 1 থাকবে, এরকম একটা শর্ত আমরা এক্সট্রা পাবো। সো এখন যদি ভাইস ভার্সা আমরা চিন্তা করি, তার মানে এক্স এর নর্ম ইকুয়াল টু এফ অফ এক্স, এফ এই অপারেট হওয়ার পর যা হয় সেটার অ্যাবসলিউট ভ্যালুর সমান। তো সেখান থেকে যদি আমরা আবার ওই যে এই সূত্রটা অ্যাপ্লাই করি, এই যে এখানে যে সূত্রটা আছে, এই সূত্রটা যদি আবার এইখানে অ্যাপ্লাই করি, তখন দুইটা পার্টে আলাদা আলাদা নর্মের গুণফল হিসেবে লিখতে পারি। আর যেহেতু আমাদের বাই ডিফল্ট এফ নট এর নর্ম 1 দেওয়াই আছে, তো সুতরাং এটা এফ অফ এক্স এর নর্ম ইকুয়াল টু আসতেছে। তার মানে এই জায়গায় যেটা আমরা দেখলাম যে এক্স এর নর্ম লেস অর ইকুয়াল এফ অফ এক্স এর নর্মের সমান হচ্ছে। আবার আগের রেজাল্টে আমরা পাইছিলাম যে এফ অফ এক্স এর নর্ম এক্স এর নর্ম থেকে লেস অর ইকুয়াল। তাহলে দোনোটা উক্তি যদি সত্য হয়, এই যে এই দুইটা উক্তি যদি সত্য হয়,
তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে ইকুয়াল সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক পসিবল না। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পাইলাম যে এফ অফ এক্স এর নর্ম আর এক্স এর নর্ম সেম। আবারও বলতেছি, এই দুই নর্ম হিসাব করা হবে যার যার কারেসপন্ডিং স্পেসের রুল অনুযায়ী। সো সিম্বল দেখতে একই হলেও নর্ম হিসাব করার সূত্র কিন্তু আলাদা হওয়াটাই স্বাভাবিক। আবার মনে করিও না এইখানকার নর্মের সাইন আর এখানকার নর্মের সাইন একরকম দেখাচ্ছে মানে তারা নিজেরা একই রকম, আসলে একই রকম না। মানে হচ্ছে যে রেজাল্ট সেম আসবে, কিন্তু রেজাল্ট বের করার পদ্ধতি যার যার স্পেসে আলাদা আলাদা। সো এটা তো আমরা দেখাইলাম যে এই রেজাল্ট আপাতত আমরা নন জিরো রেজাল্টের জন্য দেখাইছি, মানে নন জিরো এক্স এর জন্য দেখাচ্ছি। এখন যদি এক্স এর ভ্যালু জিরো হয়, মানে এক্স জিরো ভেক্টর হয়, তখন এই রিলেশন তো এটা আমরা ইন জেনারেল সবার জন্য পাইছিলাম, সেখানে যদি বসাই দেই তখন দেখতেছি যে এফ অফ এক্স এর ভ্যালু এই ক্ষেত্রে মানে তোমার জিরো অথবা জিরোর কম হবে, কিন্তু এফ অফ এক্স এটা তো নর্ম, নর্মের ভ্যালু তো আর জিরোর নিচে নামা পসিবল না, তাহলে এক্স্যাক্টলি জিরো আসবে। সো যদি এক্স জিরো ভেক্টর হয় তাহলে আমরা ডিরেক্ট এই রেজাল্ট পাচ্ছি যে এফ অফ এক্স এর নর্ম হবে জিরো। সো ইন জেনারেল আমরা বলতে পারি এক্স নন জিরো হোক আর জিরো হোক, এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর মানে এফ অফ এক্স এর নর্ম হচ্ছে এক্স এর নর্মের সমান। সব এক্স এর জন্য এই কথাটা সত্য। তো এটা আমরা যেহেতু গেলাম, এখন এই লাইন এটা আবার ডেফিনেশনটাকে রিকল করছে, এটা না লিখলেও চলে। এখন আমরা এই যে সাই ফাংশন এন থেকে এন স্টারে যে ডিফাইন করছিলাম যে সাই অফ এক্স, এক্স কে ইনপুট দিলে রেজাল্ট হবে এফ অফ এক্স। ঠিক আছে, মানে আমরা ভেক্টর ইনপুট দিব, পাবো হচ্ছে ফাংশনাল। ব্যাপারটা উল্টা হয়ে গেল, হ্যাঁ, যে ইনপুট দিচ্ছি ভেক্টর কিন্তু পাচ্ছি একটা ফাংশনাল, এরকম আর কি এই সাই ফাংশনটা। তা আমাদেরকে দেখাইতে হবে যে এটা একটা আইজোমেট্রিক আইজোমরফিজম হবে। তাহলে আইজোমরফিজম হওয়ার একটা কন্ডিশন হচ্ছে, আগেই বলছিলাম, সেটা ওই যে এমন হোমোমরফিজম যেটা ইনভার্স দিক থেকেও কি হবে, হোমোমরফিজম হবে। বুঝতে পারছো, এই যে একটু আগে যে হ্যাঁ, বলছিলাম জি স্যার, ইউনিভার্স থেকেও কি হবে, আইজোমরফিজম, এমন হোমোমরফিজম যেটা আবার ব্যাকওয়ার্ড আসলেও কি সেম হোমোমরফিজম থাকে। হয়। তাহলে এই যে ব্যাকওয়ার্ড আসার কথাটাই যে তুমি তখন বলতেছিলা যে ইনভার্স থাকতে হবে, যেই হোমোমরফিজমের ইনভার্স আছে সেটাই কি আইজোমরফিজম। তো জানো যে কোন একটা ফাংশন তার ইনভার্স থাকার অবভিয়াসলি একটা কন্ডিশন কি, সেটা 1 1 হইতে হয়, তাই না? জি যেটা বলতেছিলাম। তো আমাদেরকে একটা কাজ হচ্ছে সাইকে 1 1 দেখানো। তো সাই 1 1 দেখানোর মানে কি, এখন এই হচ্ছে ক্লাস 9 এর পরে আবার ফিরে যাই। 1 1 ফাংশন বলতে কি বোঝায় বলো, কেউ একজন বুঝায় বলো, সহজ ভাষায় বুঝায় বলো। একটা ফাংশন স্যার যে এক্স 1 এর 1, প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াই এর প্রত্যেকটা একটা করে মান থাকবে। আচ্ছা এখন আমি টেস্ট করব কিভাবে যে এটা সেটা 1 1 ফাংশন, কোন একটা ফাংশন দেওয়া থাকলে। স্যার আমরা যেটা করতাম, স্যার আমরা প্রথমে ফাংশনটাকে ধরে নিতাম যে এই ফাংশনটি এক এক হবে যদি এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু হয়। তারপর ওই ফাংশনে স্যার আমরা এক্স ওয়ান বসাতাম একবার, একটাতে এক্স টু বসাতাম, বসায় তারপর সেটা ইকুয়ালি ফাইনালি প্রমাণ করতাম যে এক্স ওয়ান সমান এক্স টু। যদি প্রমাণ হতো তখন বলতাম স্যার এক এক। আচ্ছা এটা তো বুঝলাম, এটা তো বলতেছো পদ্ধতির কথা। এই কথাটা একটা মিনিং আছে, সেই মিনিংটা আমি জানতে চাইতে। আসলে তোমরা সবসময় এতদিন আমার ক্লাস করেও বুঝো না যে আমি আসলে কি জিগে আর কি উত্তর দিতে হবে। মানে আসলে তুমি তো এটা ক্যালকুলেশন করার পদ্ধতিটা বললা, তাই না? আমি জি স্যার। বলতেছি এই ক্যালকুলেশনটা আসলে কি মিন করে সেটা সেটা জানতে চাইতেছি। স্যার, একজনের সাথে একজনের একটাই রিলেশন থাকবে, এর বেশি না। আচ্ছা বা ডোমেন থেকে রেঞ্জের যে রিলেশনটা হবে, যেমন ডোম যদি 2 হয় তা 2 এর সাথে রেঞ্জে 3, মানে একজনের রিলেশন থাকবে, একের অধিক হবে না। 1 1 মানে হচ্ছে এটা, দুদিক থেকেই একটা একটা রিলেশন থাকবে। প্রত্যেকের একটা করে মানে প্রতিবিম্ব থাকবে, যারা স্যার প্রথম উপাদান প্রত্যেকের জন্য একটা করে শুধুমাত্র উপাদান থাকবে, আচ্ছা কোনো উপাদান আচ্ছা দুটো বার থাকবে। মানে 1 1 ফাংশন মানে হচ্ছে যে আলাদা আলাদা ইনপুটের সেম ইমেজ হওয়া পসিবল না, এটাই না? জি স্যার, জি স্যার, জি হতে স্যার, পারবে না, একটা সেটাই একটা। স্যার। তো আমরা এই যে 1 1 প্রমাণের জন্য এই যে দেখো এই জায়গাটা কি ধরা হয়েছে যে সাই অফ এক্স ইকুয়াল টু সাই অফ ওয়াই। এটা আমরা আসলে কি ধরলাম যে এক্স আর ওয়াই এই দুইজনের ইমেজ কি ধরলাম, সেম ধরলাম। ঠিক আছে, সেম ধরলাম। এখন যদি দেখাইতে পারি যে না এদের প্রি ইমেজ আলাদা হওয়ার চান্স আছে, তাহলে সেটার এক এক ফাংশন হবে না। কথা কি বুঝছো? কারণ আমরা বলছি যে জি স্যার।
হ্যাঁ, যে ডিফারেন্ট এলিমেন্টের ইমেজও কি হবে, ডিফারেন্ট হবে। এটা হচ্ছে এক এক ফাংশনের বৈশিষ্ট্য। আমরা যে ক্যালকুলেশন যেটা করি সেটার এই বৈশিষ্ট্যটা আসলে চেক করি যে ডিফারেন্ট ইনপুটের ডিফারেন্ট আউটপুট হয় কিনা। কারণ এমন ফাংশন আছে যেমন এফ অফ এক্স স্কোয়ার, তাই না? এটা আমরা 1 বসাই আর -1 বসাই, রেজাল্ট কি সেম আসবে না? জি স্যার, যদি পাওয়ার স্যার জোড় সংখ্যক থাকে একটি আবার স্কয়ার পাওয়ার জোর তারপর সংখ্যা 4 এমন হলে স্যার তখন ওদিকে একা যাওয়া হয়। লাগবে না, আমি ওদিকে যাইতে বলি না, বলতেছি ওখানেই থামো। বলতেছি যে এখানে আমরা ডিফারেন্ট ইনপুটের সাপেক্ষ কিন্তু সেম আউটপুট পাচ্ছি না, এই কারণে এফ অফ এক্স স্কোয়ার কি এটা এক এক ফাংশন না। কথা কি বুঝছো? জি স্যার, ভিন্ন ভিন্ন ডোমের জন্য রেঞ্জ একই হয়, কিন্তু তাই হবে না। তো টেকনিকটা হচ্ছে আমি যদি জোর করে দুইটা ইমেজকে সেম ধরলাম, এই যে এখানে আমি ধরে নিলাম যে দুইটা ইমেজ সেম, এখন দুইটা ইমেজ সেম যদি তাদের পিছনে খুঁজতে যাই, এখন তাদের প্রি ইমেজ খুঁজতে যাই যে তারা কোন কোন প্রি ইমেজ থেকে আসছে, সেখানে গিয়ে যদি দেখি যে না সেই প্রি ইমেজ দুইটা আসলে আলাদা হওয়ার চান্স আছে, তাহলে আর এক এক ফাংশন হবে না। কথা বুঝছো? আর যদি দেখতে পারি না আসলে যেই ইমেজ দুইটা সেম ধরলাম আসলে তারা একই জিনিস থেকেই আসছে, তখন সেটা এক এক গ্যারান্টি দিচ্ছে। লজিক কি বুঝতে পারছো কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। আমি আগেই বলছি যে এক এক ফাংশন হলে যে ডিফারেন্ট ইনপুটের ডিফারেন্ট আউটপুট হওয়া পসিবল না, হওয়া যাবে না। ডিফারেন্ট ইনপুটের ডিফারেন্ট আউটপুট হওয়া মানে হইতে হবে, মানে ডিফারেন্ট ইনপুটের ডিফারেন্ট আউটপুট হইতে হবে। এটা জি হচ্ছে এক স্যার, এক ফাংশন, ডিফারেন্ট ইনপুটের ডিফারেন্ট আউটপুট হইতে হবে, হতে হবে। এইটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশনের কন্ডিশন। ঠিক আছে? তো আমরা এখান থেকে এই যে দুইটা আউটপুট র্যান্ডমলি সিলেক্ট করলাম, একটা আউটপুট হচ্ছে তোমার এক্স এর আর একটা আউটপুট হচ্ছে ওয়াই এর। এখন যেহেতু আমরা এখন এটা ইকুয়াল ধরে দেখাইলাম যে শেষমেশ যদি দেখাইতে পারি যে এক্স আর ওয়াই আসলে একই, এরা আলাদা হওয়ার কোনো চান্স নাই, তখনই আমার ওই কন্ডিশন স্যাটিসফাই করতেছে, আমি নিশ্চিত যে ডিফারেন্ট ইনপুটে ডিফারেন্ট আউটপুট আসতেছে, সেম ইনপুট সেম আউটপুট আসতেছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তো এইখানে যদি দেখতাম যে এক্স আর ওয়াই আলাদা হওয়ার চান্স আছে, তখন আর এটা এক এক হইতো না, কারণ তখন প্রমাণিত হইতো যে ডিফারেন্ট ইনপুটের একই আউটপুট চলে আসতেছে, সেটা তো এক এক ফাংশনের বেলায় পসিবল না। তো আমরা এখানে দেখলাম দুইটা আউটপুট নিলাম, দুইটা আউটপুট নেওয়ার পরে দেখলাম যে তাদেরকে সমান ধরে নিলে তাদের ইনপুটও সেম, আউটপুট সেম মানে ইনপুটও সেম, তার মানে ডিফারেন্ট ইনপুটের বেলায় ডিফারেন্ট আউটপুট আসতেছে, এটা গ্যারান্টি থাকতেছে, অটুট থাকতেছে, এই কারণেই ফাংশনটা এক এক। কথা বোঝা গেছে কিনা? তো জি স্যার। সেই ব্যাপারটা এখানে দেখালো, যেহেতু এফ অফ এক্স সরি সাই অফ এক্স আর সাই অফ ওয়াই ইকুয়াল ধরে নিচ্ছি আমরা, এর মানে হচ্ছে এই এক্স এর বিপরীতে যে ফাংশনাল আছে এফ অফ এক্স আর ওয়াই এর বিপরীতে যেই ফাংশনাল আছে এফ অফ ওয়াই, সেই দুইটা সমান। তাহলে এই দুইটা ফাংশনাল সমান হওয়া মানে কি, এই ফাংশনাল কাদের নিয়ে কাজ করবে? এন স্টারের অন্য সব ফাংশনাল নিয়ে, যারা এন স্টারের মধ্যে আছে। তাহলে এন স্টারের মধ্যে থেকে র্যান্ডম যে কোনো যদি একটা ফাংশনাল যে স্মল এফ চুজ করি, তাহলে সেটার উপরে ও কাজ করলে যেই কথা আর এফ অফ ওয়াই কাজ করলে একই কথা, তাহলে সেটাই এই জায়গায় লেখা হইলো। এখন আবার আমরা জানি যে এটার ডেফিনেশন মানে কি, যে এটার ভ্যালু হিসাব হবে এফ অফ এক্স দিয়ে আর এটার ভ্যালু হিসাব হবে এফ অফ ওয়াই দিয়ে। তার মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই এটা ইকুয়াল টু 0 আসতেছে। আবার এফ যেহেতু লিনিয়ার ফাংশন, আমরা এখানে এক্স আর ওয়াই একসাথে ভিতরে নিয়ে আসতে পারি মাইনাস আকারে, এটা আসতেছে। আবার তার মানে এখন কোনো একটা লিনিয়ার ফাংশনাল যদি এরকম 0 হয়, তাহলে তার মানে হচ্ছে কি আমাদের ভেক্টরটাই 0 ছিল এরকম, কারণ এইখানকার যে লিনিয়ার ফাংশনটা ছিল তার কার্নেলের ওই বৈশিষ্ট্য সে স্যাটিসফাই করে। তো এইখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের এই যে এক্স যেটা আছে এক্স মাইনাস ওয়াই, সেটাও ইকুয়াল টু 0 হইতে হবে, কারণ 0-র ম্যাপিং তখন 0-তে গিয়ে হচ্ছে আর কি, ব্যাপারটা এরকম। তো সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এক্স আর ওয়াই এই দুইটা ইকুয়াল। তাহলে সেম ইনপুটের মানে যদিও দেখতে ডিফারেন্ট মনে হচ্ছে, এখানে সেম আউটপুট চুজ করলাম, দেখলাম যে তারা সেম ইনপুট থেকে আসছে, তার মানে এক এক ফাংশনের কন্ডিশন
এখানে ভায়োলেট হয় না, এই কারণে বলতে পারতেছি যে সাই হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। ঠিক আছে, সমস্যা নাই। এরপরে লিনিয়ারের যে ব্যাপারটা আসতেছে, লিনিয়ার প্রপার্টি হলে এইটা আমাদেরকে দেখাইতে হবে যে প্লাসের মধ্যে আর স্কেলার গুণের মধ্যে সাই ডিস্ট্রিবিউটেবল, সেটা যদি দেখানো যায় তাহলে আমরা বলতে পারবো লিনিয়ার। মানে হচ্ছে ইনপুটের লিনিয়ার কম্বিনেশন এর উপরে যদি সাই অ্যাপ্লাই করি তাহলে তারা ইমেজ হওয়ার পরও সেই লিনিয়ার কম্বিনেশনের সেম রুল সেম স্ট্রাকচার ফলো করবে, এটাই হচ্ছে লিনিয়ার হওয়ার কন্ডিশন আর কি। সো এখন আমরা সাই অফ সিএক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু এফ সিএক্স প্লাস ওয়াই এরকম হবে। তো সেটার উপরে যদি আমরা কোনো একটা ফাংশনাল এখন হিসাব করি, তার মানে তখন ভ্যালুটা হিসাব হবে এফ অফ সিএক্স প্লাস ওয়াই। তখন আবার এফ যেহেতু লিনিয়ার, সো আমরা এইভাবে ভেঙে দিয়ে লিখতে পারবো। ভেঙে দিয়ে লেখার পর আবার যদি ব্যাকওয়ার্ড ডেফিনেশনে যাই তখন আবার ক্যাপিটাল এফ অফ দিয়ে লিখতে পারবো। আবার যেহেতু এখানে এফ কমন আছে, তাহলে আমরা এখানে আরেকটা লিনিয়ার এই যে ফাংশনালের কম্বিনেশন আকারে লিখতে পারি, সেটা লিখতে পারি। তো সো আমাদের এখানে যে প্রমাণটা আছে এফ অফ সি এক্স অফ প্লাস ওয়াই, এটাকে আমরা লিনিয়ার আকারে ভেঙে লিখতে পারি, ভেঙে লেখার পর আবার সাই দিয়ে লিখতে পারি। সো আমাদের যে সাই এর প্রপার্টি আছে সেটা লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে, তার মানে আমাদের সাই এটা একটা লিনিয়ার ফাংশন আমরা প্রমাণ করলাম। এখন এই সাই অফ এক্স দুই পাশে যদি নর্ম সাইন ইউজ করি, এই যে আমরা যেটা দেখলাম সাই অফ এক্স ইকুয়াল টু এই যে এফ অফ এক্স এর শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। হুট করে আবার চলে গেল। স্যার আজকে অনেক বড় হয়ে গেছে স্যার। আচ্ছা, এই যে শেষ, আমাদের প্রমাণ প্রায় শেষের দিকে, 2 মিনিট লাগবে। এই ডক ফাইল দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমরা যেটা এই যে এই রেজাল্ট আগেই পাইছি, সাই অফ এক্স এর উপর যদি নর্ম সাইন অ্যাপ্লাই করি সেটা এফ অফ এক্স এর নর্মের সমান হবে, আর এফ অফ এক্স এর নর্ম এক্স এর নর্মের সমান, এটা আমরা আগে দেখাই আসছি। এখন এই যে আইজোমেট্রি দেখানোর জন্য কি নর্ম প্রিজার্ভিং এটা দেখাইতে হবে। সো এটা দেখানোর জন্য আমরা এই যে দেখাচ্ছি যে সাই অফ এক্স মাইনাস সাই অফ ওয়াই, মানে দুইটা আউটপুটের ডিফারেন্স নিলাম, তাদের নর্ম নিলাম, তাহলে এইটা ইকুয়াল টু যদি এখন আমরা ক্যাপিটাল এফ দিয়ে চলে যাই তাহলে সেটা নর্মের সমান হয়, যে এই লাইনটা ইউজ করলাম আর কি। ঠিক আছে, এই লাইনটা ইউজ করলাম। তাহলে এই লাইনটা ইউজ করার পরে এখন আমরা এই যেহেতু এফ লিনিয়ার, তার মানে এই যে নিচে নিচে এক্স আর ওয়াই এই দুটো একসাথে কম্বাইন করে দিতে পারি, তাহলে এটা এফ অফ এক্স এর সমান আসবে। আর এই সূত্র অনুযায়ী এটা নর্ম হবে এই নিচে যেই সাফিক্সটা আছে সেটার নর্মের সমান, এটা দেখাইলাম। তাহলে প্রথম পার্ট আর লাস্ট পার্ট খেয়াল করো, এটাই হচ্ছে তোমার ডিস্টেন্স প্রিজার্ভিং বা নর্ম প্রিজার্ভিং রুল বলে আর কি। তার মানে সাই একটা আইজোমেট্রি, এটা প্রমাণিত হচ্ছে আর কি। তো সাইয়ের যত প্রপার্টি আছে এটা আমরা দেখাইলাম। তো একটা আইজোমেট্রিক আইজোমরফিজম এটাই প্রমাণ হলো। উপরে যে ওয়ান ওয়ান প্রমাণটা আছে সেটার একটা অল্টারনেট ভার্সন এখানে দেখাইছে, পরীক্ষায় আসলে এটা না দিলেও চলবে আর কি। ওকে, তো ইম্পর্টেন্ট একটা কথা লাস্টে খেয়াল করো, আমরা দেখাইছি যে এন থেকে এন স্টারের মধ্যে একটা আইজোমেট্রিক আইজোমরফিজম আছে। এই ব্যাপারটাকে এই যে ওরা বলতেছে ন্যাচারাল এমবেডিং। হ্যাঁ, এমবেডিং শব্দটা বেশিরভাগ সময় ই দিয়ে লেখা হয়, এই জন্য আমি এখানে কারেক্ট করে ই দিয়ে দিলাম। তো তো এটা বুঝাচ্ছে যে আমরা যদি এন কে আসলে এন স্টার একটা পার্ট হিসেবে কল্পনা করা যায়, হ্যাঁ, যদিও তাদের স্ট্রাকচার ভিন্ন হয় এরকম আর কি। সো ইন জেনারেল এন হচ্ছে এন ডাবল স্টার একটা সাবসেট। যেই সব কেসে এন আর এন ডাবল স্টার সমান হয়ে যাবে সেই সব কেসে এন এর একটা স্পেশাল নাম হয়, এম হচ্ছে রিফ্লেক্সিভ, মানে প্রতিবিম্বশীল, নিজেই নিজের চেহারা দেখা যায় এরকম আর কি। যদিও তুমি তোমার সামনে একটা মানুষ বসে আছো, আয়নায় যেটা দেখতেছো, যদিও জগৎ কিন্তু আলাদা, কিন্তু একজন আরেকজনের প্রতিবিম্ব আর কি, ব্যাপারটা এরকম আর কি। সো এন আর এন ডাবল স্টার এরা যদি সমান হয় সেই ক্ষেত্রে এন এর একটা স্পেশাল টাইপ নাম হয়, সেটা হচ্ছে সে রিফ্লেক্সিভ, মানে তার একটা কোয়ালিটি চলে আসলো, তাকে রিফ্লেক্সিভ বলা হয় আর কি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা থিওরেমটা আবার পড়িও। আরেকটু অংশ ছিল, তাহলে এটা আগামী ক্লাস লাগবে, ইউনিফর্ম বাউন্ডারিনেস থিওরেম। ওইটার পড়ার পরে আমরা হচ্ছে গিয়ে তোমার
এটা পড়বো আর কি। স্যার লাস্ট ক্লাসে ভিডিওটা একটু হ্যাঁ, ওইটা আমি চেক করতেছি, ওইটা আমি আপলোড করেছিলাম, দেখি কালকে অফিসে গিয়ে আবার একটু চেক করব, ওইটা দেখবো না আর কি। তো আজকে এই আসসালামু পর্যন্তই। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।